আচ্ছা, সবাই আমার ভয়েস ক্লিয়ারলি শুনতে পাচ্ছিস তো? ইয়েস স্যার। সবার কাছে ক্লিয়ার তো? বাকি স্টুডেন্টরা সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছিস? ইয়েস স্যার। আচ্ছা, আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়ব সেটার নাম হচ্ছে লেজার। এই লেজার, এটা কিন্তু কোনো ওয়ার্ড নয়, এটা একটা অ্যাক্রোনিম, একটা সেন্টেন্স। সেই সেন্টেন্সটার প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার নিয়ে এই ওয়ার্ডটাকে ক্রিয়েট করা হয়েছে। সেই ওয়ার্ডটার বা সেই সেন্টেন্সটার কীরকম, আমি ফার্স্ট লেটারটাকে বোল্ড রাখছি, বাকিগুলোকে আমি নর্মাল রাখবো। এল হচ্ছে স্ট্যান্ডস ফর লাইট। নেক্সট হচ্ছে এ। এ স্ট্যান্ডস ফর অ্যাম্প্লিফিকেশান। বাই, এই বাইতে কোনো কিছু নেই, কারণ আমাকে একটা সেন্টেন্স তৈরি করতে হবে বলে এই বাই কথাটা আনা হয়েছে। নেক্সট হচ্ছে কি এস। এস হচ্ছে স্টিমুলেটেড। নেক্সট হচ্ছে ই। ই স্ট্যান্ডস ফর এমিশন। অফের কোনো ব্যাপার নেই, রেডিয়েশন। তাহলে আমি যদি এই অ্যাক্রোনিমটাকে নিই, এই অ্যাক্রোনিম হচ্ছে লেজার ইজ বেসিক্যালি অ্যান অ্যাক্রোনিম অফ দিস স্টেটমেন্ট। আমি এই প্রত্যেকটা ওয়ার্ডকে রেট করে দিলাম। তাহলে কি দাঁড়ালো? লেজার ইজ অ্যান অ্যাক্রোনিম ফর দিস সেন্টেন্স লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন। স্টিমুলেটেড এমিশন, এইটা হচ্ছে একটা খুব খুব ইম্পর্টেন্ট টার্ম লেজারকে বুঝতে গেলে পরে। যদি আমরা লেজারকে একদম সিম্পল একটা ফর্মে কনসিডার করি, তাহলে লেজারের মধ্যে থাকবে হচ্ছে একটা অ্যাম্প্লিফাইং মিডিয়াম, যার নাম হচ্ছে গেন। এই অ্যাম্প্লিফাইং মিডিয়ামের মধ্যে এই স্টিমুলেটেড এমিশনটা হবে। এবার ব্যাপারটা হচ্ছে, আমাকে তো লেজার লাইটটা কন্টিনিউয়াসলি পেতে হবে। একবার স্টিমুলেটেড হয়ে যদি স্টিমুলেটেড এমিশন প্রসেসটা থেমে যায়, তাহলে একবার লেজার বেরিয়েই ব্যাস বন্ধ হয়ে যাবে। তার মানে এটাকে আমাকে কন্টিনিউ করে যেতে হবে। তার জন্য ভিতরে, ওই সিস্টেমের ভিতরে একটা ফিডব্যাক মেকানিজম কাজ করে। সেই ফিডব্যাক মেকানিজমগুলো বেসিক্যালি একটা সেট অফ মিরার্স দিয়ে তৈরি করা হয়, যারা লাইটকে ফিট করায় ব্যাক ইনটু দ্যাট অ্যাম্প্লিফাইং মিডিয়াম, যাতে লাইটটা কন্টিনিউয়াসলি স্টিমুলেটেড এমিশন প্রসেসটাকে মেনটেন করে এবং ফাইনালি আমরা একটা কন্টিনিউয়াস লেজার বিম তার থেকে পেতে পারি। তাহলে সিম্পলেস্ট ফর্মে লেজার কি পায় বা লেজার কি কনসিস্ট করে, আমরা মনে রাখবো, ইন ইটস simplest form a laser consists of number one a gain or amplifying medium। এর মধ্যেই স্টিমুলেটেড এমিশনটা হয়, হোয়ার স্টিমুলেটেড এমিশন occurs, and নাম্বার টু এ সেট অফ মিরার্স, যারা লাইটকে ফিট করাবে ব্যাক টু দ্য অ্যাম্প্লিফায়ার, যাতে করে ডেভেলপমেন্ট অফ বিমটা কন্টিনিউয়াসলি গ্রোথ হতে পারে তার। তাহলে এ সেট অফ মিরার্স টু ফিড দ্য লাইট ব্যাক ইনটু দ্য অ্যাম্প্লিফায়ার ফর কন্টিনিউড গ্রোথ অফ দ্য ডেভেলপিং বিম। বিম মানে হচ্ছে লেজার বিম। এটা হচ্ছে সব থেকে সিম্পল ফর্ম। এর থেকে সিম্পল ওয়েতে কোনো কিছু হয় না। এবার যত মডার্ন লেজার হবে তার মধ্যে তত মেকানিজম কমপ্লিকেশনস বাড়বে, কিন্তু সিম্পলেস্ট ফর্মে দুটো পার্ট থাকতে হবে। একটা হচ্ছে একটা অ্যাম্প্লিফাইং মিডিয়াম, যার মধ্যে স্টিমুলেটেড এমিশনটা হতে থাকবে, আর একটা ফিডব্যাক মেকানিজম, যেটা একটা সেট অফ মিরার্স দিয়ে করা হচ্ছে, যেটাতে লাইটটাকে ফিট করানো হচ্ছে অ্যাম্প্লিফায়ারের মধ্যে বারংবার,
যাতে করে কন্টিনিউড গ্রোথ অফ দ্য ডেভেলপিং বিম হতে পারে। এবার লেজার ব্যাপারটাকে যদি আমরা খুব সিম্পল ওয়েতে চিন্তা করতে চাই, ধরা যাক আমাদের বাড়িতে, বা ধরো আমরা এমন একটা কোথাও গেছি যেখানে ধর কারেন্ট ইলেকট্রিসিটি নেই, বা হয়তো কোনো বাড়িতে কারেন্ট ইলেকট্রিসিটি চলে গেছে, যেখানে কোনো আমার পাওয়ার ব্যাকআপ নেই, ব্যাটারি বা ইনভার্টার কিছু নেই। তাহলে সেখানে কি আমাকে কি করতে হবে? আমাকে একটা ক্যান্ডেল জ্বালাতে হবে, বা যদি কোনো ল্যাম্প থাকে সেই ল্যাম্প জ্বালাতে হবে। তার জন্য আমরা কি করি? প্রথমে একটা দেশলাই কাঠি জ্বালাই। তাহলে একটা মাচিসের স্টিককে যখন আমরা বার্ন করছি তখন তার লাইটটা দেখবি এক্সট্রিমলি ফেন্ট। একটা ঘর মানে কমপ্লিট ডার্ক রুমের মধ্যে একটা দেশলাই কাঠির আলো অলমোস্ট কিছু দেখা যাচ্ছে না। কিন্তু এইবার লাইটটা কেন কেন দেখা যাচ্ছে না? কারণ ওই কাঠিটা থেকে যে ফ্লেমটা তৈরি হচ্ছে সেই ফ্লেমটা কি করছে? ওই রুমের সমস্ত কর্নারকে ইকুয়ালি ইলুমিনেট করাতে চাইছে, আলোকিত করাতে চাইছে। আমি যদি এবারে সমস্ত দিকটাকে ব্লক করে দিয়ে ওই লাইটটাকেই একটা পার্টিকুলার ডাইরেকশানে কনসেন্ট্রেট করি, যে লাইটটা পুরো ঘরে ছড়িয়ে যাচ্ছে, তাহলে সেটা এত এনর্মাস অ্যামাউন্ট অফ লাইটকে প্রডিউস করবে যেটা আমাদের ইম্যাজিনেশনের বাইরে। লেজারকে পড়ার সময়তে আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে। লেজারে লাইট অ্যাম্প্লিফায়েড হবে এবং এই অ্যাম্প্লিফাইড লাইটটা আলটিমেটলি একটা হাইলি ডাইরেকশনাল মানে যখন দেখবি লেজার আমরা অন করি, লেজার দেখবি স্ট্রেট পাথে মুভ করে। আমরা যদি একটা টর্চ লাইটকে অন করি, টর্চ লাইটটা দেখবি স্প্রেড করে যায়, একটা রিজিয়ানকে ইলুমিনেট করে। কিন্তু যখন লেজার বিম দেওয়া হয় তখন লেজার বিম দেখবে একটা ডটের মতন একটা, মানে যদি একটা কোনো স্ক্রিন থাকে তাহলে স্ক্রিনের উপর একটা ডট ক্রিয়েটেড হয়। তার মানে কি লেজার বিম এরকম স্প্রেড করে যায় না। লেজার বিমটা বা লেজার লাইটটা হচ্ছে হাইলি ডাইরেকশনাল এবং ইন্টেন্সিটি ওই বিমের একটা নর্মাল লাইটের থেকে অনেক অনেক বেশি, এবং যার মধ্যে ইন জেনারেল দেখবি একটাই পার্টিকুলার কালার থাকে। রেড হলে রেড, ব্লু হলে ব্লু, ইয়েলো হলে ইয়েলো, পার্টিকুলার একটা কালার থাকে। তাহলে পরে লেজার আমরা কি বলতে পারি? লেজার তার মানে এমন একটা ডিভাইস যেটা লাইটকে অ্যাম্প্লিফাই করছে এবং প্রডিউস করছে এ হাইলি ডাইরেকশনাল হাই ইন্টেন্সিটি বিম, যেটা অলমোস্ট অল দ্য টাইম একটাই পার্টিকুলার ফ্রিকোয়েন্সি অফ লাইটকে কন্টেন করে বা একটা পার্টিকুলার ওয়েভলেন্থ অফ লাইটকে কন্টেন করে। যদি আমরা রুবি লেজার, রুবি ক্রিস্টাল থেকে যে লেজার তৈরি হয়, যদি রুবি লেজার আমরা নিই তাহলে রুবি লেজার থেকে সবসময় রেড কালারের লাইটই আমরা পাবো। রুবি লেজার থেকে অন্য কোনো কালারের লাইট আমরা পাবো না, এবং ওটা পিওর, ওখানে অন্য কোনো কালার মিক্স আপ থাকে না। তাহলে পরে সিম্পলিসিটি অফ লেজার যদি আমরা বলি তাহলে আমরা জিনিসটাকে কি বলবো? আমরা বলবো যে লেজার ইজ এ ডিভাইস দ্যাট অ্যাম্প্লিফাইজ লাইট অ্যান্ড প্রডিউসেস এ হাইলি ডাইরেকশনাল। এই হাইলি ডাইরেকশনালের জন্য লাইটটা স্প্রেড করতে পারে না, এটা নর্মাল টর্চের মতন পয়েন্ট হিসাবে কোনো একটা সারফেসকে গিয়ে স্ট্রাইক করে। হাই ইন্টেন্সিটি মানে পার ইউনিট এরিয়াতে, পার ইউনিট সেকেন্ডে এক্সট্রিমলি হাই অ্যামাউন্ট অফ এনার্জি ইনসিডেন্ট হয়। আর মোস্ট অফেন হ্যাজ এ ভেরি পিওর ফ্রিকোয়েন্সি অর ওয়েভলেন্থ, মানে একটাই পার্টিকুলার কালার অফ লাইট পাওয়া যাবে। এই অবধি ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা আগে বল সবাই। Yes, sir. আচ্ছা, এবারে লেজারের নর্মাল লাইটের থেকে কিছু ইউনিক প্রপার্টিজ আছে। কি কি প্রপার্টিজ আছে? ইউনিক প্রপার্টিজ অফ লেজার, যেটা নর্মাল লাইটে পাওয়া যায় না। নাম্বার ওয়ান যে পয়েন্টটা, তার নাম হচ্ছে মোনোক্রোমাসিটি। মোনোক্রোম্যাটিক মানে কি জানিস? বা মোনোক্রোম্যাটিকের বাংলা বলতে পারবি? কেউ জানিস? জানা নেই স্যার। মোনোক্রোম্যাটিকের বাংলা হচ্ছে এক বর্ণী।
মোনোক্রোমাটিক লাইট হচ্ছে একবর্ণী আলো, মানে যার মধ্যেই একটাই কালার অফ লাইট থাকে। লেজারের এটা একটা ইউনিক প্রপার্টি। হোয়াইট লাইট মানে হোয়াইট কিন্তু কোনো কালার নয়, ওখানে সমস্ত কালার মিক্স হয়ে আছে। তাহলে মোনোক্রোমাসিটি হচ্ছে ফার্স্ট পয়েন্ট। তার মানে আমরা কি মনে রাখবো, লেজার ইজ হাইলি মোনোক্রোমাটিক রেডিয়েশন, একবর্ণী আলো, হাইলি মোনোক্রোমাটিক রেডিয়েশন। নাম্বার 2, ডাইরেকশনালিটি। এই যে বলেছি হাইলি ডাইরেকশনাল, এটা সেকেন্ড পয়েন্ট। লেজার একটা পার্টিকুলার ডাইরেকশানে ট্র্যাভেল করবে। অ্যাকচুয়ালি যে লেজার ডিভাইসগুলো বা লেজিং ডিভাইসগুলো হয়, যেখান থেকে লেজার বিম ক্রিয়েটেড হয়, তাদের সবার একটা অপটিক্যাল অ্যাক্সিস থাকে। এই অপটিক্যাল অ্যাক্সিস অফ দ্য সিস্টেম বরাবর লেজার বিম মানে ফোটন পার্টিকেলসগুলো ট্র্যাভেল করে। তার মানে লেজার কখনো নর্মাল লাইটের মতো স্প্রেড করবে না, লেজার একটা সিঙ্গল ডাইরেকশানের অ্যালংয়ে শুধুমাত্র ট্র্যাভেল করতে পারে। তাহলে ডাইরেকশনালিটি পার্টে আমি কি বলবো, যে লেজার বিমস ক্যান অনলি প্রসিড অর ট্র্যাভেল অ্যালং এ সিঙ্গল ডাইরেকশন, স্প্রেড করবে না। থার্ড পয়েন্ট কি, ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি মানে এনার্জি পার ইউনিট টাইম পার ইউনিট এরিয়া। লেজার থেকে যেহেতু এক্সট্রিমলি ন্যারো বিম অফ লাইট প্রডিউসড হয়, তার মানে লাইটের টোটাল এনার্জি একটা এক্সট্রিমলি স্মল রিজিয়ানের মধ্যে কনসেন্ট্রেটেড থাকে। সেই কারণের জন্য লেজারের করেসপন্ডিং ইন্টেন্সিটি ভেরি ভেরি হাই হয়। নর্মাল লাইটে কি হয়, লাইটটা যেহেতু স্প্রেড করে যায়, তার মানে এনার্জিটা অনেকটা রিজিয়ানের উপর স্প্রেড করে। তাহলে আমার এনার্জি পার ইউনিট এরিয়া, তাহলে 1 এরিয়া যেখানে আছে, যদি এরিয়াটা বেড়ে যায় তাহলে ফ্র্যাকশানের ডিনোমিনেটর বেড়ে যাবে, ফ্র্যাকশানের ভ্যালু কমে যাবে, যেটা লেজারে হয় না। তাহলে পরে লেজারের এত হাই ইন্টেন্সিটি কেন? কারণ লেজার থেকে আমরা ভেরি ন্যারো বিম অফ লাইট পাই। তার মানে ওই বিম অফ লাইটের যা টোটাল এনার্জি, সেটা একটা ভেরি স্মল রিজিয়ানের মধ্যে কনসেন্ট্রেটেড থাকে। এই কারণের জন্য লেজার বিম হচ্ছে হাইলি ইন্টেন্স বিম। তাহলে আমি কি বলবো, আমি বলবো সিন্স লেজার এমিটস ন্যারো beam of light, hence the energy of the laser beam is concentrated in a very small region, so the laser beams are highly ইন্টেন্স। থার্ড পয়েন্টটা ক্লিয়ার হয়েছে সবার কাছে? Yes, sir. আচ্ছা, আর ফোর্থ যে মেকানিজম বা ফোর্থ যে ইউনিক প্রপার্টি, তার নাম হচ্ছে কোহেরেন্স। এই কোহেরেন্স টার্মটা অনিন্দিতা ম্যাডাম অপটিক্স পড়ানোর সময় ইন্টারফেয়ারেন্সের সময়তে ইউজ করেছিলেন। কোহেরেন্স মানে হচ্ছে, ধরা যাক দুটো ওয়েভ একটা মিডিয়ামের মধ্যে দিয়ে যাচ্ছে, যদি আমরা দেখি এই দুটো ওয়েভের মধ্যে ফেজের ডিফারেন্স, আমরা ওয়েভ পড়ার সময়তে ফেজ পার্ট দেখেছি, y = a sin ওমেগা টি, এই ওমেগা টিটা হচ্ছে ফেজ বা a sin ওমেগা টি প্লাস ফাই। প্রোগ্রেসিভ ওয়েভের কেসে আমরা কি দেখেছি, a sin ওমেগা টি মাইনাস কে এক্স, এই ওমেগা টি মাইনাস কে এক্সটা হচ্ছে ফেজ পার্ট। যদি দুটো ওয়েভের মধ্যে এই যে ফেজ, দুটো ওয়েভের ফেজ আলাদা আলাদা হতে পারে, তার মানে দুটো ওয়েভের মধ্যে একটা ফেজের ডিফারেন্স থাকবে। যদি এই ডিফারেন্সটা টাইমের সাথে চেঞ্জ না করে, তাহলে আমরা ওই দুটো ওয়েভকে বলি দে আর কোহেরেন্ট ওয়েভস। লেজারের কেসে
লেজার যেহেতু নর্মাল লাইটের মতন মেকানিজম মেনটেন করে ক্রিয়েটেড হয় না, প্রডিউসড হয় না, সেই কারণের জন্য লেজার রেডিয়েশনের মধ্যে যে বিম অফ লাইটগুলো প্রডিউসড হয় তাদের প্রত্যেকের সাথে ফেজের ডিফারেন্স টাইমের সঙ্গে কখনো চেঞ্জ করে না, টাইমের সাথে কনস্ট্যান্ট থাকে। সেই কারণের জন্য কোহেরেন্স হচ্ছে ফোর্থ ইউনিক প্রপার্টি অফ লেজার, যেটা নর্মাল লাইটের কেসে পাওয়া যায় না। কারণ নর্মাল লাইটে একটা লাইটের সোর্স থেকে যত ওয়েভ বেরোয় তাদের প্রত্যেকের ফেজের ডিফারেন্স টাইমের সাথে কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে, যেটা লেজারে কখনো হয় না। তাহলে ফোর্থ ইউনিক পয়েন্টটা কি বলা হচ্ছে, যে দ্য লেজার রেডিয়েশন ইজ পারফেক্টলি কোহেরেন্ট because it emits beams of light waves having constant phase difference with time। এই চারটে হচ্ছে ইউনিক প্রপার্টিজ অফ লেজার, যেটা নর্মাল লাইটে পাওয়া যায় না। এই ইউনিক প্রপার্টিজগুলো ক্লিয়ার হয়েছে সবার কাছে? Yes, sir. Yes, sir. আচ্ছা, এইবার লেজার অ্যাকশনটা বুঝতে গেলে পরে আমাদের কতগুলো বেসিক কনসেপশন অফ ট্রানজিশনকে জানতে হবে। আমি গল্পের মতো করে বলছি, সবাই খুব ভালো করে দেখ। বেসিক কনসেপ্টস অফ ট্রানজিশনস ইন লেজার অ্যাকশন। খুব ভালো কথা। ফার্স্ট যে ট্রানজিশনটা নিয়ে আমরা ডিসকাস করব তার নাম হচ্ছে অ্যাবজর্পশন। অ্যাবজর্পশন কথাটা বললে আমরা কি বুঝি? কিছু একটা ইনসিডেন্ট হলো, সেটা পুরোপুরি অ্যাবজর্বড হয়ে গেল, মানে শোষিত হয়ে গেল। আমি একটা ছবি দেখাচ্ছি, ছবিটা ভালো করে সবাই দেখ। আমি ছবিটা থেকে জিনিসটা বলবো, জিনিসটা যাতে করে বুঝতে সুবিধা হয় সবার ক্ষেত্রে। এই ফিগারটা সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছিস কিনা বল? Yes, sir. সবাই দেখতে পাচ্ছিস? এবার ভালো করে দেখ। প্রথমে এ পার্টটা দেখ, কি বলছে? এটা একটা কোনো মেটেরিয়ালের মধ্যে তার একটা অ্যাটমের গ্রাউন্ড স্টেট বা লোয়ার এনার্জি লেভেল আর এক্সাইটেড স্টেট, যে কোনো একটা এক্সাইটেড স্টেট বা আপার এনার্জি লেভেলের দুটো লেভেলকে দেখাচ্ছে, E1 E2। আমি কনসিডার করছি প্রথমে এই কালো যে ডটটা, এটা হচ্ছে অ্যাটমটা যেটা রয়েছে লোয়ার এনার্জি লেভেল E1-এ। এবারে আমরা লাইট কি জানি? লাইট হচ্ছে স্ট্রিম অফ ফোটনস। ফোটন হচ্ছে একটা পার্টিকেল, যেটাকে আমরা লাইটকে অ্যাকচুয়ালি আমরা ওয়েভ হিসাবে জানি, কিন্তু লাইটের পার্টিকেল নেচার আছে। নিউটন 1600-এ প্রথম লাইটের এই কর্পাসকুলার থিওরি দিয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে দেখা গিয়েছিল এই আমাদের ইন্টারফেয়ারেন্স, ডিফ্র্যাকশন, এই জাতীয় এক্সপেরিমেন্টাল ডেমনস্ট্রেশন আলটিমেটলি দেখাচ্ছিল লাইটের কোনো পার্টিকেল নেচার নেই, লাইটের আছে হচ্ছে ওয়েভ নেচার। কিন্তু 1896-এ যখন প্রথম হাইনরিচ হার্টজ একটা এক্সপেরিমেন্ট পারফর্ম করেন, তিনি দেখান যে না, লাইটের কেসে এমন কিছু মেকানিজম বা এমন কিছু এফেক্ট পাওয়া যাচ্ছে একটা পার্টিকুলার এক্সপেরিমেন্ট থেকে, যেটা থেকে ওয়েভ নেচার অফ লাইট দিয়ে যদি সেই এক্সপেরিমেন্টাল রেজাল্টকে অ্যানালাইজ করা যায়, তাহলে দেখা যাচ্ছে কমপ্লিটলি ফেল করে যাচ্ছে। এবার এক্সপেরিমেন্ট থেকে যেটা পাওয়া যাচ্ছে সেটা রং নয়, সেটা কারেক্ট। আবার এতদিন ধরে ইন্টারফেয়ারেন্স, ডিফ্র্যাকশন, পোলারাইজেশন, এই জাতীয় ফেনোমেননগুলো লাইট ওয়েভ দিয়ে কমপ্লিটলি এবং অ্যাকিউরেটলি ডেসক্রাইব করা গেছে। তার মানে লাইটের ওয়েভ নেচার এটা রং কেউ বলতে পারবে না। এই জায়গায় দাঁড়িয়ে একটা অদ্ভুত সিচুয়েশন তৈরি হয়, যেখানে লাইটের ওয়েভ নেচার দিয়ে হাইনরিচ হার্টসের এক্সপেরিমেন্ট বা তার পরবর্তীকালে লেনার্ড বলে একজন সায়েন্টিস্ট, তিনি যখন একটা এক্সপেরিমেন্টকে ডেমনস্ট্রেট করে পারফর্ম করেন, সেই জায়গাগুলো এক্সপ্লেন করা গেল না। তখন ওই টাইমে 1905-এ
ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম হাইপোথিসিস সবার সামনে এলো। সেখানে ম্যাক্স প্ল্যাঙ্ক দেখিয়েছিলেন যে এনার্জি এমিশন, একটা সোর্সের থেকে এনার্জি যখন এমিট করবে বা একটা যখন কোনো অ্যাবজর্বার এনার্জিকে অ্যাবজর্ব করবে, আগে চিন্তা করা হতো পুরো প্রসেসটা কন্টিনিউয়াস, মানে কন্টিনিউয়াসলি এনার্জি একটা সোর্সের থেকে বাইরে বেরোচ্ছে, এমিটেড হচ্ছে, আর যে অ্যাবজর্বার এনার্জিকে অ্যাবজর্ব করছে সে কন্টিনিউয়াসলি অ্যাবজর্ব করছে। ম্যাক্স প্ল্যাঙ্ক প্রথম বললেন যে না, এই এমিশন আর অ্যাবজর্পশনটা কন্টিনিউয়াস নয়, এটা বিচ্ছিন্ন বা ডিসক্রিট। এবং সেখানে তিনি বলেছিলেন এনার্জিগুলো প্যাকেটের ফর্মে এমিটেড হয়। এই প্যাকেটের নাম হচ্ছে কোয়ান্টা, সেখান থেকে কোয়ান্টাম কথাটা জেনারেট করে। এবং ম্যাক্স প্ল্যাঙ্কের এই কোয়ান্টাম হাইপোথিসিস, এবং যেটা আমাদের ইকুয়েশন আমরা জানি E = h নিউ, এই ব্যাপারটা ওই মোমেন্টে কোনো সায়েন্টিস্টই বুঝতে পারছিলেন না যে ম্যাক্স প্ল্যাঙ্ক অ্যাকচুয়ালি কি বলতে চাইছেন। এই টোটাল ব্যাপারটা প্রথম অ্যালবার্ট আইনস্টাইন পুরো অ্যানালিসিসটাকে বোঝেন, এবং সেই অ্যানালিসিসটা অনুযায়ী যেটা ম্যাক্স প্ল্যাঙ্ক বলেছিলেন প্যাকেটের ফর্মে এনার্জি এমিটেড হয় বা প্যাকেটের ফর্মে এনার্জি অ্যাবজর্বড হয়, যে প্যাকেটগুলোর নাম ম্যাক্স প্ল্যাঙ্ক দিয়েছিলেন কোয়ান্টা, সেই প্যাকেটগুলোকে আইনস্টাইন বললেন যে এগুলোকে ইম্যাজিন করো এরা যেন এক একটা পার্টিকেল। যখন একটা লাইট ওয়েভ এসে কোনো একটা লাইট রে গিয়ে সারফেসকে হিট করে, তখন ওই লাইটের যে মানে বিমটা যাচ্ছে তার মধ্যে অলমোস্ট ইনফাইনাইট নাম্বার অফ এরকম পার্টিকেল যায়, যে পার্টিকেলগুলোর নাম উনি দিয়েছিলেন ফোটন। এগুলো হচ্ছে একটা হাইপোথেটিক্যাল পার্টিকেল, যেটা ম্যাক্স প্ল্যাঙ্কের ওই কোয়ান্টা বা প্যাকেট অফ এনার্জির সাথে কম্পেয়ারেবল। এই ফোটন কনসেপ্ট অ্যালবার্ট আইনস্টাইন ইন্ট্রোডিউস করেন ম্যাক্স প্ল্যাঙ্কের অ্যানালিসিসকে বুঝে, এবং সেটা দিয়ে আলটিমেটলি ওই যে সারফেসের থেকে লাইট পড়লে ইলেকট্রন বাইরে বেরিয়ে আসে, যেটা হাইনরিচ সার্চ লেনার্ড এক্সপেরিমেন্ট করে দেখিয়েছিলেন, যার নাম ছিল ফটো ইলেকট্রিক এফেক্ট, সেই এক্সপেরিমেন্টাল রেজাল্টকে এতদিন ধরে যে এক্সপ্লেন করা যাচ্ছিল না কোনো থিওরি দিয়ে, সেটা অ্যালবার্ট আইনস্টাইন এই ফোটন কনসেপ্ট দিয়ে আলটিমেটলি এক্স্যাক্টলি প্রুফ করে দেখালেন যে আউটকাম যেটা পাওয়া যাচ্ছে সেটা কারেক্ট। এবং সেইটা দেখাতে গিয়ে দেখা গেল সেখানে লাইটের ওয়েভ নেচার দিয়ে এই এক্সপেরিমেন্টাল রেজাল্টকে অ্যানালাইজ করা পসিবল নয়। সেটা অ্যানালিসিস করতে গেলে লাইটের একটা নতুন নেচারকে কনসিডার করতে হয়, যার নাম হচ্ছে পার্টিকেল নেচার। এই 1906-এ এসে আইনস্টাইন 1600-এ স্যার আইজ্যাক নিউটন যেটা বলেছিলেন লাইটটা কর্পাসল বা লাইট পার্টিকেলের ফ্লো, সেইটা রিএস্টাবলিশ করলেন যে না, সত্যি সত্যি লাইটের একটা পার্টিকেল নেচার আছে। কিন্তু মজার ব্যাপার, লাইট একসাথে ওয়েভ নেচার আর পার্টিকেল নেচারকে একসঙ্গে দেখাতে পারে না। যদি ওয়েভ দেখায় তাহলে সেখানে পার্টিকেল দেখাবে না, যদি পার্টিকেল নেচার দেখায় সেখানে ওয়েভ দেখাবে না। এই পার্টিকেলগুলোর নাম হচ্ছে ফোটন। আমি এইটুকু কেন বললাম, নাহলে ফোটন ব্যাপারটা বোঝা যেত না। এবার কি বলছে প্রথম ফিগারে, অ্যাটমটা যেটা লোয়ার এনার্জি লেভেল রয়েছে, লোয়ার এনার্জি লেভেল E1-এ রয়েছে, তার উপর একটা ফোটন এসে ইনসিডেন্ট হয়েছে। এবার এই ফোটনের এনার্জিটা হচ্ছে h নিউ। এই এনার্জিটা এমন একটা এনার্জি যে এনার্জিটা এই দুটো লেভেলের মধ্যে ডিফারেন্স নিলে যে ভ্যালুটা পাওয়া যায় তার সাথে সমান। তার মানে E2 যেহেতু হায়ার লেভেল বা এক্সাইটেড লেভেল, আর E1 যেহেতু লোয়ার এনার্জি লেভেল, সেই কারণের জন্য E2 মাইনাস E1 করলে যে এনার্জি ডিফারেন্সটা পাবো, সেই এনার্জি ডিফারেন্সটা হচ্ছে ইনসিডেন্ট ফোটনের এনার্জি। এবার যেই ফোটনটা এসে অ্যাটমটার উপর পড়লো, অ্যাটমটা কি করলো, এই ফোটনটাকে অ্যাবজর্ব করে নিল। যেই মোমেন্টে ফোটনটাকে অ্যাবজর্ব করে নিল ইনসিডেন্ট রেডিয়েশন থেকে, ওর এনার্জি লেভেল বেড়ে গেল। ও সঙ্গে সঙ্গে এই লোয়ার এনার্জি লেভেল E1 থেকে জাম্প করলো
এক্সাইটেড লেভেল বা হায়ার এনার্জি লেভেল E2-তে। তাহলে এখানে ইলেকট্রনটা লোয়ার এনার্জি লেভেল থেকে হায়ার এনার্জি লেভেলে ট্রানজিট করলো। কিভাবে করলো? একটা ফোটনকে অ্যাবজর্ব করে। এই কারণের জন্য এর নাম হচ্ছে অ্যাবজর্পশন ট্রানজিশন। ফোটনটা অ্যাটম অ্যাবজর্ব করছে এবং নিজে ট্রানজিট করছে, জাম্প করছে ফ্রম লোয়ার এনার্জি লেভেল E1 টু দ্য হায়ার এনার্জি লেভেল E2। তাহলে এই প্রসেসটার বা এই ট্রানজিশনটাকে আমরা বলছি হচ্ছে অ্যাবজর্পশন ট্রানজিশন। এবার যখন অ্যাটমটা অ্যাবজর্ব করে নিয়েছে ফোটনটাকে, তাহলে সেই ফোটনটার আর কোনো এক্সিস্টেন্স নেই, ফোটনটা তাহলে হারিয়ে গেছে। তার মানে কি হবে? যখন মিডিয়ামের মধ্যে আমরা লাইট ফেলি, ধরা যাক আমার একটা বক্স রয়েছে, বক্সের মধ্যে আমি লাইট ফেলছি, সেই লাইটটা ওই বক্সকে পেনিট্রেট করে অন্য সাইড দিয়ে বাইরে বেরিয়ে যায় না। কেন যায় না? তার কারণ হচ্ছে ওই বক্সের ভিতরে যে অ্যাটমসগুলো আছে, সেই অ্যাটমগুলো লাইটের থেকে ইনসিডেন্ট ফোটনগুলোকে অ্যাবজর্ব করে নিচ্ছে। তার মানে লাইটটা অ্যাটিনুয়েটেড হচ্ছে এবং আলটিমেটলি আমরা ওই সিস্টেম থেকে বা ওই মেটেরিয়াল থেকে বা ওই মিডিয়াম থেকে আমরা কোনো লাইটকে পাচ্ছি না। সেই কারণের জন্য সেকেন্ড ফিগারে দেখ, একটা মিডিয়ামের মধ্যে 3টে অ্যাটম দেখানো হয়েছে এ বলে। এদের উপর ফোটন এসে পড়ছে, এরা ফোটনগুলোকে অ্যাবজর্ব করে নিচ্ছে। দেখ, এই মিডিয়ামের এদিক থেকে আর কোনো লাইট বেরোচ্ছে না। এই মেকানিজমটাকে আমরা বলছি হচ্ছে অ্যাবজর্পশন, কি বলে আমাদের অ্যাবজর্পশন ট্রানজিশন, বা এর আরেকটা নাম হচ্ছে ইনডিউসড ট্রানজিশন। এই ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা বল সবার কাছে? Yes, sir. বাকি স্টুডেন্টরা সবাই বুঝতে পেরেছিস? Yes, sir. আচ্ছা, এই ছবিটা স্ক্রিনশট নে চট করে। নেওয়া হলে বলবি। নেওয়া হয়েছে? Yes, sir. Yes, sir. এবার আমি যেটা বললাম সেটা আমি এখানে লিখে দিলাম। এবার এই লেখাটার একটা স্ক্রিনশট নে। Sir, হয়ে গেছে। সবার নেওয়া হয়েছে? Yes, sir. এই যে ইকুয়েশনটা কি বলছে? এ মানে হচ্ছে অ্যাটম, যেটা গ্রাউন্ড স্টেটে ছিল। মাথায় যখন স্টার নেই, তার মানে অ্যাটমটা লোয়ার লেভেলে আছে, লোয়ার এনার্জি লেভেলে আছে। এবার এই ফোটন এইচ নিউ এনার্জি নিয়ে এসে অ্যাটমটার উপর পড়েছে, অ্যাটমটা অ্যাবজর্ব করে নিয়েছে, নিয়ে ও লোয়ার এনার্জি লেভেল থেকে এক্সাইটেড লেভেলে জাম্প করেছে। তার মানে অ্যাটমটা এখন এক্সাইটেড অ্যাটম, তাই জন্য এর মাথাতে হচ্ছে স্টার। তাহলে এ স্টার আর এ একই অ্যাটমকে দুটো লেভেলে ডিনোট করছে। এ মানে অ্যাটমটা রয়েছে লোয়ার এনার্জি লেভেলে, এ স্টার মানে সেম অ্যাটমটা রয়েছে এক্সাইটেড লেভেলে বা এক্সাইটেড এনার্জি লেভেলে। এটা ক্লিয়ার তো? Yes, sir. আচ্ছা, এইবার সেকেন্ড মেকানিজমের নাম হচ্ছে স্পন্টেনিয়াস এমিশন। এবার এমিশন হবে। এবার একটা নতুন ছবি দেখা যাক। এই ছবিটা ভালো করে দেখ। এবার ব্যাপারটা কি হচ্ছে? ব্যাপারটা হচ্ছে অ্যাটম এই যে এক্সাইটেড লেভেলে উঠে গেল, ও কিন্তু এক্সাইটেড লেভেলে নিজের মতো বসে থাকতে পারবে না। এই এক্সাইটেড লেভেলে দেখা যায় একটা অ্যাটম যখন গেছে, ওর 10⁻⁻⁹ সেকেন্ডের মধ্যে আবার এক্সাইটেড লেভেল থেকে ফিরে আসে গ্রাউন্ড লেভেলে বা লোয়ার এনার্জি লেভেলে। তার মানে একটা অ্যাটম এক্সাইটেড লেভেলে 10⁻⁹ সেকেন্ডের বেশি সময় থাকতে পারে না। যদি একে আমরা কন্টিনিউয়াসলি বাইরে থেকে স্টিমুলেট না করি,
স্টিমুলেট করা মানে কি? উদ্দীপ্ত করা। স্টিমুলেটের বাংলা হচ্ছে উদ্দীপিত করা। তাহলে আমরা যদি স্টিমুলেট না করি তাহলে অ্যাটমটা নিজে থেকে 10⁻⁹ সেকেন্ডের মধ্যে আবার ওই এক্সাইটেড লেভেল থেকে, যে লেভেল থেকেও জাম্প করে গিয়েছিল সেই লেভেলে ফিরে আসবে। এবার যখন ফিরে আসবে তখনও কি করবে? যে এনার্জিটাকে নিয়ে বা যে ফোটন এনার্জিটাকে নিয়ে ও গিয়েছিল লোয়ার থেকে এক্সাইটেড লেভেলে, ও সেম এনার্জিটা রিলিজ করে দেবে। তাহলে যেই মোমেন্টে ও এনার্জিকে রিলিজ করবে, এনার্জিটা একটা ফোটনের ফর্মে বেরোবে ওই অ্যাটমের থেকে। অ্যাটমটা এক্সাইটেড লেভেল থেকে লোয়ার এনার্জি লেভেলে ব্যাক করে চলে আসবে। তাহলে এই প্রসেসে অ্যাটমটা নিজে থেকে এক্সাইটেড লেভেল থেকে জাম্প করে গ্রাউন্ড লেভেল বা লোয়ার এনার্জি লেভেলে ফিরে এলো, এবং এই প্রসেসে কোনো রকম এক্সটার্নাল ইনফ্লুয়েন্স ছাড়া নিজে থেকে এনার্জিটাকে রিলিজ করে দিল ইন দ্য ফর্ম অফ এ ফোটন। তাহলে পুরো ব্যাপারটা স্পন্টেনিয়াসলি হলো, স্বতঃস্ফূর্তভাবে হলো, এবং এই স্পন্টেনিয়াস ট্রানজিশানে এনার্জি এমিশন হলো, ফোটন এমিশন হলো। এই জন্য এর নাম হচ্ছে স্পন্টেনিয়াস এমিশন। তাহলে পরে আমি যে কথাটা বললাম সেই কথাটা আমি এবারে লেখা ফর্মে দেব। এই ছবিটার আগে স্ক্রিনশট তোল সবাই, তারপর বলছি আমি। স্ক্রিনশট নেওয়া হলে বলবি। ইয়েস স্যার। সবাই নিয়েছিস? ইয়েস স্যার। এবার যেটা আমি বললাম সেটা হচ্ছে এই লেখাটা। এবার এই লেখাটা স্ক্রিনশট নে। এটা সরি, এক মিনিট দাঁড়া, এটা অ্যাবাভ ফিগার হবে, ফলোইং না, অ্যাবাভ ফিগার। এবার নে। হয়ে গেছে স্যার। সবাই নিয়েছিস তো? সবাই স্ক্রিনশট নিয়েছিস? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার আগের ইকুয়েশনটা কি ছিল? এ থেকে এ ছিল লোয়ার লেভেলে, এইচ নিউ ফোটনটাকে অ্যাবজর্ব করেছে, জাম্প করেছিল হায়ার লেভেলে, এ স্টার হয়েছিল। এবার উল্টোটা হবে। উল্টোটা হবে মানে এবারে এ স্টার ছিল, সেখান থেকে ও এ হবে। তাহলে কি হবে? যে এনার্জিটাকে ও অ্যাবজর্ব করে লোয়ার থেকে হায়ারে গিয়েছিল সেই এনার্জিটাকেই ও ছেড়ে দেবে। তার মানে এই এইচ নিউটা কি ডিনোট করছে? রিলিজড ফোটন। এটা নিজে থেকে ঘটছে, নিজে থেকে ঘটছে বলে এটাকে বলা হচ্ছে স্বতঃস্ফূর্ত, স্পন্টেনিয়াস। এবার এই স্পন্টেনিয়াস, তাহলে এবার যদি আমি ছবিটায় ফিরে যাই তাহলে কি দেখতে পাচ্ছি? এই মেটেরিয়াল থেকে এবার লাইট বেরোচ্ছে, তাহলে লেজার হতে পারে। কিন্তু সত্যি সত্যি কি এটা লেজার হলো? আমার লেজারের মধ্যে কি বলা ছিল? লেজারের মধ্যে বলা ছিল লেজার বিমগুলো শুধুমাত্র একটা পার্টিকুলার ডাইরেকশানে যাবে। কিন্তু এখানে ছবিতে কি দেখছি? এই অ্যাটমের থেকে লাইট এই দিকে যাচ্ছে, এর থেকে লাইট এই দিকে যাচ্ছে, এর থেকে লাইট, মানে লাইটটা তো স্প্রেড করে যাচ্ছে। তাহলে এটা লেজার নয়। তাহলে পরে আমাকে যদি কোয়েশ্চেনে স্পন্টেনিয়াস এমিশনের ক্যারেক্টারিস্টিক্স বলে তাহলে আমি কি বলবো? ক্যারেক্টারিস্টিক্স অফ স্পন্টেনিয়াস এমিশন। ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে স্পন্টেনিয়াস এমিশনের ব্যাপারটা হচ্ছে প্রবাবিলিটির উপর ডিপেন্ড করে কাজ করে। প্রবাবিলিটির উপর ডিপেন্ড করে কাজ করে মানে এটা নিজে থেকে নিজে হয়, এটাকে বাইরে থেকে কেউ কখনো কন্ট্রোল করতে পারে না। এটা হচ্ছে সবচাইতে বড় প্রবলেম। যখন মনে হবে তখন অ্যাটমটা উপর থেকে ফিরে আসবে 10⁻⁹ সেকেন্ডের মধ্যে। কিন্তু কোন অ্যাটমটা ফিরবে সেটা কখনো বাইরে থেকে আমরা বলতে পারি না। কখন ফিরবে? 10⁻⁻10 সেকেন্ডে ফিরবে না 10⁻⁹ সেকেন্ডে ফিরবে সেটাও আমরা বলতে পারি না।
তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে এই যে প্রসেস অফ স্পন্টেনিয়াস এমিশন, এটা হচ্ছে প্রবাবিলিটিস্টিক এবং এটাকে কন্ট্রোল করা যায় না ফ্রম আউটসাইড। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট। এখন লিখিস না, একবারে আমি দিয়ে দেবো, স্ক্রিনশট তুলে নিস। এবার সেকেন্ড পয়েন্ট, এই যে ফোটনগুলো বেরোচ্ছে, এই ফোটনগুলো কোনো পার্টিকুলার একটা দিকে প্রপাগেট করবে না বা মুভ করবে না, এদের ফেজের মধ্যে কোনো কানেকশান থাকবে না, মানে ইনিশিয়াল ফেজ যা খুশি হতে পারে। পোলারাইজেশন বলে একটা টার্ম আছে, একটা ফেনোমেনন আছে, যেটা তোদের পড়ার জায়গা নেই। সেখানে প্লেন অফ পোলারাইজেশন বলে একটা প্লেন পাওয়া যায়, সেগুলো সব হয় র্যান্ডাম। মানে এটা এই ফার্স্ট অ্যাটমের সঙ্গে সেকেন্ড অ্যাটমের কোনো প্রেডিকশান আমি করতে পারবো না, বা সেকেন্ড অ্যাটম থেকে থার্ড অ্যাটমকে প্রেডিক্ট করতে পারবো না, পুরোটা র্যান্ডামলি হবে। তাহলে পরে প্রত্যেকটা ফোটনের প্রপার্টিজ র্যান্ডাম হয় এবং র্যান্ডামলি চেঞ্জ করতে থাকে। এটা হলো সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট কি বলছে, যেহেতু এদের মধ্যে কোনো ফেজের কানেকশান নেই, র্যান্ডামলি চেঞ্জ করছে, সেই কারণের জন্য লেজারের যে আমরা ইউনিক প্রপার্টির মধ্যে মোনোক্রোমাসিটি আর কোহেরেন্স কথাগুলো পেয়েছিলাম, এগুলো পাবো না। সেই কারণের জন্য এই যে লাইটটা বেরোবে, এই লাইটটা মোনোক্রোমাটিক নয়, তার মানে একটা পার্টিকুলার কালার অফ লাইট থাকবে না, এর মধ্যে বিভিন্ন কালার অফ লাইট মিক্স হয়ে থাকবে। তাহলে থার্ড পয়েন্ট হচ্ছে এই পয়েন্টটা, যে লাইট যেটা পাবো সেটা মোনোক্রোমাটিক নয়, তার মানে এর মধ্যে মিক্স অফ কালার পাওয়া যাবে। এবারে লাইটগুলো কি হচ্ছে, ছড়িয়ে যাচ্ছে। তাহলে লাইট যত ছড়িয়ে যাবে, তার মানে ফোটন যেগুলো অ্যাটমের থেকে বেরোচ্ছে তারা বিভিন্ন ডাইরেকশানে যাচ্ছে। তাহলে যত লাইট স্প্রেড করবে তত এরিয়া বাড়বে, এনার্জি সেম আছে কিন্তু এরিয়া বেড়ে যাচ্ছে। তাহলে পরে লাইটের ইন্টেন্সিটি যত আমি এই সোর্সের থেকে দূরের দিকে যাব, তত খুব তাড়াতাড়ি ডিক্রিজ করতে থাকবে। তার মানে আমার ফোর্থ পয়েন্ট হচ্ছে লাইট এনার্জি যেটা লেজার হলে হওয়া উচিত ছিল হাইলি ইন্টেন্স, সেটা এখানে হবে না, কারণ ফোটনসগুলো আমরা ছবিতে দেখতে পাচ্ছি ছড়িয়ে যাচ্ছে। যত বেশি স্প্রেড করবে তত এরিয়া বেড়ে যাবে, এনার্জি বাই এরিয়া, এনার্জি সেম আছে, এরিয়া বেড়ে যাচ্ছে, ফ্র্যাকশানের ডিনোমিনেটার বেড়ে যাচ্ছে, ফ্র্যাকশানটার ভ্যালু কমে যাচ্ছে। তাই জন্য ইন্টেন্সিটি অফ দ্য লাইট খুব র্যাপিডলি ডিক্রিজ করে। আর লাস্ট পয়েন্ট কি, যেহেতু লাইট ওয়েভগুলো মানে ফোটনগুলোর মধ্যে ফেজের কোনো পার্টিকুলার রিলেশান থাকে না, সেই কারণের জন্য লেজারে যে কোহেরেন্ট ব্যাপারটা আছে, যেখানে আমি বলেছিলাম ফেজ ডিফারেন্স টাইমের সাথে চেঞ্জ করবে না, এখানে সেটা হবে না, এখানে চেঞ্জ করতে থাকবে। তার মানে এই লাইটটা হবে হচ্ছে ইনকোহেরেন্ট। এই কটা হচ্ছে আমাদের স্পন্টেনিয়াস এমিশনের ক্যারেক্টারিস্টিক্স। এগুলো ক্লিয়ার হলো প্রত্যেকটা পয়েন্ট? পয়েন্টগুলো ক্লিয়ার হয়েছে সবার কাছে? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। এই পয়েন্টটা ক্লিয়ার হয়েছে সবার কাছে? হ্যাঁ। দাঁড়া 1 মিনিট দাঁড়া, এটা স্ক্রিনশট নে। হ্যালো, হ্যাঁ বল। ঠিক ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এইবারে এটা স্ক্রিনশট নেওয়া হয়েছে তো সবার? স্ক্রিনশট নিয়েছিস সবাই? হ্যাঁ স্যার, নিয়েছি। আচ্ছা, এইবার হচ্ছে যেটা থেকে লেজার পাবো তার নাম কি? স্টিমুলেটেড এমিশন। আচ্ছা, এই স্টিমুলেটেড এমিশনে আইনস্টাইন একটা কথা বললেন,
আইনস্টাইন বললেন যখন একটা ফোটন এসে একটা অ্যাটমকে লোয়ার লেভেল থেকে এক্সাইটেড লেভেলে স্টিমুলেট করাতে পারে, একই রকমভাবে একটা ফোটন এসে এক্সাইটেড লেভেলে থাকা অ্যাটমকে স্টিমুলেট করিয়ে হায়ার লেভেল থেকে লোয়ার এনার্জি লেভেলে ফিরিয়েও আনতে পারে। তার মানে শুধুমাত্র যে ফোটন এসে অ্যাটমকে লোয়ার এনার্জি লেভেল থেকে আপার এনার্জি লেভেলে জাম্প করাবে তা নয়, আপার এনার্জি লেভেলে থাকা অ্যাটমটাকে স্টিমুলেট করিয়ে ওকে বাধ্য করবে হায়ার এনার্জি লেভেল থেকে লোয়ার এনার্জি লেভেলে ফিরে আসতে। এই প্রসেসটাকে আইনস্টাইন বললেন স্টিমুলেট করিয়ে এমিশন, তাই জন্য এর নাম হচ্ছে স্টিমুলেটেড এমিশন। তাহলে ব্যাপারটা কীরকম দাঁড়াবে? আমরা যদি এবার স্টিমুলেটেড এমিশনের ছবিটাকে দেখি, তাহলে স্টিমুলেটেড এমিশনের ছবিটা হচ্ছে এই রকম। এখানে স্পন্টেনিয়াস এমিশনের মতন যেরকম অ্যাটমটা এই হায়ার এখানে লেভেলে ছিল, হায়ার এনার্জি লেভেলে, এখানে দেখ এখনও অ্যাটমটা সেই হায়ার এনার্জি লেভেলে আছে। স্পন্টেনিয়াস কেসে বা স্পন্টেনিয়াস এমিশনের কেসে কি হয়েছিল? অ্যাটমটা নিজে থেকে জাম্প করেছিল হায়ার লেভেল থেকে লোয়ার এনার্জি লেভেলে, কিন্তু এখানে ও নিজে থেকে জাম্প করবে না, বাইরে থেকে একটা ফোটন দিয়ে ওকে স্টিমুলেট করানো হবে, তারপর ও হায়ার এনার্জি লেভেল থেকে লোয়ার এনার্জি লেভেলে ফিরে আসবে। তাহলে এই যে ফোটনটা এসে ওকে হায়ার এনার্জি লেভেল থেকে লোয়ার এনার্জি লেভেলে ফেরাচ্ছে, তার মানে এই ফোটনটাকে অ্যাটমটা অ্যাবজর্ব করতে পারছে না। তাতে কি হচ্ছে? ফোটনটা নিজে অ্যাটমটা নিজে হায়ার এনার্জি লেভেল থেকে লোয়ার এনার্জি লেভেলে ব্যাক করার সময়তে স্পন্টেনিয়াস এমিশনের মতন নিজের এনার্জিটাকে ফোটনের ফর্মে রিলিজ করবে। তাহলে একটা ফোটন এসে পড়েছিল অ্যাটমটার উপর, অ্যাটমটাকে স্টিমুলেট করালো, তারপর অ্যাটমটা হায়ার এনার্জি লেভেল থেকে লোয়ার এনার্জি লেভেলে ফিরে এলো। ফিরে আসার সময় ওর যে এক্সট্রা এনার্জিটা ছিল সেটাকে ও রিলিজ করলো। কিভাবে? একটা ফোটনের টার্মে। তাহলে একটা ফোটন থেকে আমরা কটা ফোটন পেলাম? দুটো ফোটন পেলাম। তাহলে একটা ফোটন যদি দুটো ফোটনে কনভার্টেড হয়, তার মানে কি? তার মানে ফোটনটা মাল্টিপ্লাইড হলো। তাহলে এই ফিগারে কি দেখা যাচ্ছে? তিনটে ফোটন যদি এরকম তিনটে অ্যাটমের উপর এসে পড়ে যারা এক্সাইটেড লেভেলে রয়েছে, প্রত্যেকটা অ্যাটম এক্সাইটেড এনার্জি লেভেল থেকে লোয়ার এনার্জি লেভেলে ফিরে আসার সময় একটা করে ফোটন নিজেরা এমিট করবে। তাহলে একটা ফোটন থেকে আমরা দুটো করে ফোটন পাচ্ছি। তাহলে এখানে তিনটে ফোটন থেকে কটা ফোটন পেলাম? ছটা ফোটন পেলাম। তাহলে এরকমভাবে যদি আমরা 1000 ফোটনকে ইনসিডেন্ট করাই, তাহলে কতগুলো ফোটন পাবো? 2000 ফোটন পাবো। ফোটনের নাম্বার যত অ্যাম্প্লিফাইড হবে, যত মাল্টিপ্লাইড হবে, তত লাইটের অ্যাম্প্লিফিকেশান হবে। তাহলে এখানে কি হলো? এখানে যে ফোটনটা আসছে সেই ফোটনটা এই এক্সাইটেড অ্যাটমটাকে ফোর্সফুলি এক্সাইটেড এনার্জি লেভেল থেকে লোয়ার এনার্জি লেভেলে ফিরিয়ে আসতে বাধ্য করলো একটা প্রসেসের মধ্যে দিয়ে, যে প্রসেসটার নাম হচ্ছে স্টিমুলেটেড এমিশন বা ইনডিউসড এমিশন। তাহলে এখানে ইনসিডেন্ট ফোটনটা, মানে যে ফোটনটা এসে ওকে বাধ্য করছে এক্সাইটেড লেভেল থেকে লোয়ার এনার্জি লেভেলে ফিরে আসতে, সেই ফোটনটা থাকছে, তার সাথে আর একটা ফোটন অ্যাটমটা নিজে রিলিজ করছে। তাহলে একটা ফোটন মাল্টিপ্লাই হয়ে দুটো ফোটনে কনভার্টেড হয়ে যাচ্ছে। এই মেকানিজমে আমরা কি দেখতে পাচ্ছি? ফোটনের নাম্বারের মাল্টিপ্লিকেশন হচ্ছে, তার মানে লাইটটা অ্যাম্প্লিফাইড হচ্ছে। এটা ক্লিয়ার হলো কিনা বল? সবার কাছে ক্লিয়ার হয়েছে?
ব্যাপারটা? স্যার। আচ্ছা, তাহলে পরে এই ছবিটার স্ক্রিনশট আগে নিয়ে নাও, এই ছবিটা হ্যাঁ স্যার। হয়েছে স্ক্রিনশট নেওয়া? হ্যাঁ স্যার, হয়ে গেছে। এবারে আমি যেটা বললাম সেই লেখাটা আমি দিচ্ছি, এবার এই লেখাটার একটা স্ক্রিনশট নিয়ে নেয় সবাই। নেওয়া হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার যেরকম আমরা স্পন্টেনিয়াস এমিশনের ক্যারেক্টারিস্টিক্স দেখেছিলাম, সেরকম আমরা স্টিমুলেটেড এমিশনের ক্যারেক্টারিস্টিক্স দেখব। এখানে কি করছি, এক্সাইটেড অ্যাটমকে আমি বাইরে থেকে ফোটন দিয়ে বাধ্য করছি ওকে এক্সাইটেড এনার্জি লেভেল থেকে লোয়ার এনার্জি লেভেলে ফিরে আসতে। তার মানে আমি ফোটনটাকে বাইরে থেকে কন্ট্রোল করছি, যেটা স্পন্টেনিয়াসে করতে পারছিলাম না। তাহলে পরে প্রথম পয়েন্ট কি হবে? প্রথম পয়েন্ট হচ্ছে এই প্রসেসটা আমরা বাইরে থেকে কন্ট্রোল করতে পারি, যেটা স্পন্টেনিয়াস এমিশনে কন্ট্রোল করা যাচ্ছিল না। তাহলে ফার্স্ট পয়েন্ট কি? ফার্স্ট পয়েন্ট হচ্ছে এই স্টিমুলেটেড এমিশনের প্রসেসটা বাইরে থেকে কন্ট্রোল করা যায়। এবারে আবার ছবিটায় ফিরে যাচ্ছি। ইনসিডেন্ট ফোটনটা যেদিকে যাচ্ছে, এমিটেড ফোটনটাও সেই দিকে যাচ্ছে, বা স্টিমুলেটিং ফোটনটাও সেই দিকে যাচ্ছে। তার মানে স্টিমুলেটেড ফোটন আর ইনসিডেন্ট ফোটন এরা দুজন একই ডাইরেকশানে যাবে, যেটা লেজার হওয়ার জন্য সব থেকে দরকার। কেন? লেজারকে একটা নির্দিষ্ট দিকেই যেতে হয়, লেজার বিমকে। তাহলে সেকেন্ড পয়েন্ট আমরা কি পেলাম? সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে যে ফোটনটা ওই অ্যাটমটাকে বাধ্য করলো এক্সাইটেড এনার্জি লেভেল থেকে লোয়ার লেভেলে ফিরে আসতে, সেই ফোটনটা আর স্টিমুলেটিং ফোটনটা এরা দুজন একই দিকে যাবে। এটা হলো আমাদের সেকেন্ড পয়েন্ট। এবার থার্ড পয়েন্ট কি হচ্ছে? যে ফোটনটা এসে এই অ্যাটমটাকে স্টিমুলেট করিয়ে এই লেভেল থেকে লোয়ার লেভেলে ফিরিয়ে আনছে, তার জন্য যে ফোটনটা বেরোচ্ছে এই ইনসিডেন্ট ফোটন, যেটাকে আমরা বলছি স্টিমুলেটিং ফোটন, আর যে ফোটনটা রিলিজড হলো যাকে বলছি ইনডিউসড ফোটন, এরা দুজন আইডেন্টিক্যাল। তার মানে এদের সমস্ত প্রপার্টি হচ্ছে সেম, এক্স্যাক্টলি সেম। তাহলে থার্ড পয়েন্ট কি বলছে? থার্ড পয়েন্ট বলছে ইনডিউসড ফোটন। ইনডিউসড ফোটন মানে যে ফোটনটা অ্যাটমটা রিলিজ করেছে, আর ইনডিউসিং ফোটন, ইনডিউসিং ফোটন মানে যে ফোটনটা এসে বাধ্য করেছে ওকে ফিরে আসতে। এদের দুজনের প্রপার্টি হচ্ছে আইডেন্টিক্যাল। আর ফোর্থ পয়েন্ট কি হচ্ছে? ফোর্থ পয়েন্ট হচ্ছে ফোটনের নাম্বারটা মাল্টিপ্লাইড হচ্ছে, মাল্টিপ্লিকেশন অফ ফোটন হচ্ছে। তাহলে ফোর্থ পয়েন্ট হচ্ছে দ্য প্রসেস ইজ দ্য মাল্টিপ্লিকেশন অফ ফোটনস। যতগুলো ফোটন আসবে তার দ্বিগুণ সংখ্যক ফোটন বেরিয়ে আসবে ওই মেটেরিয়াল থেকে। তাহলে পরে আমি যদি এই পুরো জিনিসটাকে একটা ছবি দিয়ে দেখাই ফোটন কিভাবে মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে এই দেখ, একটা ফোটন এলো, প্রথমে একটা অ্যাটমকে বাধ্য করলো হায়ার লেভেল থেকে লোয়ার লেভেলে ফিরে আসতে, তাহলে একটার থেকে দুটো ফোটন বেরোলো। এবার এই দুটো ফোটন দুটো অ্যাটমকে বাধ্য করবে হায়ার লেভেল থেকে লোয়ার লেভেলে ফিরে আসতে। প্রত্যেকটা ফোটন দুটো করে ফোটনকে তৈরি করছে। তাহলে এই ফোটনের থেকে দুটো বেরোলো, এই ফোটনের থেকে দুটো বেরোলো, তাহলে টোটাল এখন কতগুলো ফোটন? চারটে। তাহলে এই চারটে ফোটন চারটে অ্যাটমকে বাধ্য করবে।
তাহলে এই 4টে অ্যাটম থেকে 8টা হবে, 8টা থেকে 16 হবে, 16 থেকে 32, 64, 128, এরকমভাবে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে 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 ফোটনের নাম্বারটা বাড়তে থাকবে। এবং একটা টাইম বাদে আমরা দেখব প্রচুর পরিমাণে ফোটনস বেরিয়ে আসছে ওই মিডিয়ামের মধ্যে থেকে, তার মানে লাইটটা অ্যাম্প্লিফাইড হচ্ছে। এই ব্যাপারটা ক্লিয়ার হলো? বুঝতে পারা গেছে? Yes, sir. আচ্ছা, হ্যাঁ তাহলে এই ক্যারেক্টারিস্টিক্সের প্রথমে আগে স্ক্রিনশট নে, তারপর আমি ছবিটা দিচ্ছি, ছবিটা স্ক্রিনশটটা নিয়ে নিবি। এটা স্ক্রিনশট নেওয়া হলে বলবি ক্যারেক্টারিস্টিক্সটা। হ্যাঁ স্যার, স্ক্রিনশট নিয়েছি। এবারে এই ছবিটা, ছবিটা নেওয়া হয়েছে? হ্যাঁ ছবিটা নেওয়া হয়েছে। আচ্ছা, এইবারে আমরা কি করব, এবার তাহলে পরে একটা জিনিস যেটা বোঝা গেল সেটা হচ্ছে আমাদেরকে একটা জিনিস কন্টিনিউ করতে হবে। কি কন্টিনিউ করতে হবে? যেন বারে বারে অ্যাটম এক্সাইটেড লেভেল থেকে লোয়ার লেভেলে ফিরে আসে বা লোয়ার এনার্জি লেভেলে ফিরে আসে, তাহলেই এরকমভাবে ফোটন কন্টিনিউয়াসলি গুণ হতে থাকবে। তার মানে আমাকে এমন একটা ঘটনা ঘটাতে হবে যাতে হায়ার এক্সাইটেড এনার্জি লেভেলে বা এক্সাইটেড এনার্জি লেভেলে নাম্বার অফ অ্যাটম লোয়ার এনার্জি লেভেলের থেকে বেশি হয়। সাধারণত কি হয়, অ্যাটম ইন জেনারেল থাকে হচ্ছে লোয়ার এনার্জি স্টেটে। তার মানে E1 লেভেলে যতগুলো অ্যাটম থাকবে E2 লেভেলে তার থেকে অলমোস্ট নেগলিজিবল অ্যামাউন্টে অ্যাটম থাকবে, এটা সাধারণ কন্ডিশন। কিন্তু এই কন্ডিশন থাকলে আমরা কন্টিনিউয়াসলি লেজার তৈরি করতে পারবো না। এর জন্য আমাকে ঘটনাটা উল্টো করতে হবে। ঘটনাটা উল্টো করা মানে আমাকে এমন একটা পদ্ধতির অবলম্বন করতে হবে যাতে করে নিচের লেভেল থেকে এক্সাইটেড লেভেলে অ্যাটমের নাম্বার বেড়ে যায়। এই ঘটনাটার নাম হচ্ছে পপুলেশন ইনভার্সান। পপুলেশন মানে হচ্ছে কতগুলো অ্যাটম লেভেলের মধ্যে আছে, এনার্জি লেভেলে পার ইউনিট ভলিউমে কতগুলো অ্যাটম আছে, সেটাকে বলছি আমরা পপুলেশন অফ অ্যাটম। সেটাকে ইনভার্ট করাতে হবে, মানে উল্টে দিতে হবে। আমি কি বললাম, নর্মাল কন্ডিশনে লোয়ার এনার্জি লেভেলে নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট ভলিউম যা থাকে সেটা হায়ার এনার্জি লেভেলের নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট ভলিউমের থেকে অনেক অনেক বেশি। কীরকম বেশি? কথার কথা বলছি, যদি হায়ার এনার্জি লেভেলে 100টা অ্যাটম থাকে তাহলে লোয়ার এনার্জি লেভেলে হয়তো অ্যাটম আছে 10 টু দি পাওয়ার 10 বা 10 টু দি পাওয়ার 20, মানে কোনো নাম্বারের কম্প্যারিজন হয় না। আমাকে পুরো ঘটনাটাকে উল্টে দিতে হবে, মানে হায়ার এনার্জি লেভেলে এবার অ্যাটমের সংখ্যা লোয়ার এনার্জি লেভেলের অ্যাটমের সংখ্যার থেকে বেশি হতে হবে। কি করে সম্ভব? এটাকে যদি আমরা আমাদের ডে টু ডে লাইফের একটা এক্সাম্পল দিয়ে চিন্তা করি, আমাদের সবার বাড়িতে ছাদে জলের ট্যাঙ্ক থাকে, আর আমাদের গ্রাউন্ডে কি থাকে, অনেকের বাড়িতে আছে কি সাবমার্সিবল পাম্প বসানো থাকে, যেখানে গ্রাউন্ডের থেকে ওয়াটার নিয়ে আমাদের ছাদের ট্যাঙ্কে ভরা হয়। আর কলকাতার দিকে বা ম্যাক্সিমাম কেসে শহরের দিকে কি হয়, সাবমার্সিবল তো থাকে না, সেখানে থাকে একটা আন্ডারগ্রাউন্ড রিজার্ভার। জল প্রথমে আন্ডারগ্রাউন্ড রিজার্ভারের লাইনের জল ট্যাপ ওয়াটার এসে ওর মধ্যে ফিল হয়, পাম্প বসানো থাকে, পাম্প দিয়ে নিচের ট্যাঙ্ক থেকে উপরের ট্যাঙ্কে জলটাকে পাঠানো হয় যাতে আমরা জলটাকে ইউজ করতে পারি। এবার যদি আমি পাম্প না চালাই তাহলে পরে কি হবে, উপরের ট্যাঙ্কে কি জল নিজে থেকে উঠতে পারবে? পারবে না। তাহলে আমাকে যদি কন্টিনিউয়াসলি জল ইউজ করতে হয় তাহলে কি করতে হবে, আমার ছাদে যে জলের ট্যাঙ্কটা রয়েছে বা রিজার্ভারটা রয়েছে সেটা সবসময় জল দিয়ে ভর্তি থাকতে হবে। তার মানে কি, তার মানে আমাকে নিচের যে আন্ডারগ্রাউন্ড রিজার্ভারটা রয়েছে তার থেকে আমাকে জলকে কন্টিনিউয়াসলি পাম্প করে ওই আমার ছাদে যে রিজার্ভারটা রয়েছে তার মধ্যে পাঠাতে হবে। এইটা করতে হবে তো?
হ্যাঁ স্যার। এই একই জিনিস এখানে করা হয়। ওখানে আমরা জলকে পাম্প করি, এখানে আমরা কি করি, এখানে আমরা অ্যাটমকে পাম্প করি। এবার জলকে তো আমরা একটা পাম্প মোটর দিয়ে পাম্প করে তুলছি, অ্যাটমকে তো নিশ্চয়ই পাম্প মোটর দিয়ে পাম্প করে তুলতে পারবো না। তাহলে অ্যাটমকে পাম্প করে তোলার মানে কি, মানে অ্যাটমকে আমাকে এনার্জি দিতে হবে। এনার্জি দেওয়া মানে কি, এরকমভাবে বাইরে থেকে ফোটন এনে ওর উপরে ফেলতে হবে, যাতে ও গ্রাউন্ড লেভেল থেকে আগে এক্সাইটেড লেভেলে উঠে যেতে পারে। এই যে কন্টিনিউয়াস প্রসেসটা করে যেতে হবে, যাতে করে অ্যাটমগুলো লোয়ার এনার্জি লেভেল থেকে এক্সাইটেড লেভেলে সবসময়তে বেশি সংখ্যায় থাকতে পারে, সেই মেকানিজমটার নাম হচ্ছে পাম্পিং। ঠিক যেরকম আমি আমাদের রিয়েল লাইফের এক্সাম্পলটা বললাম, যদি আমাকে কল থেকে সবসময় জল পেতে হয়, তাহলে আমার ছাদের রিজার্ভারটাকে সবসময় জল দিয়ে ফিল করে রাখতে হবে। এবার কল থেকে কন্টিনিউয়াস জল পাওয়াটাকে আমি যদি লেজারের সঙ্গে কম্পেয়ার করি, যে আমি কন্টিনিউয়াস লেজারের লাইটটা পেতে চাই, লেজার বিমটা পেতে চাই, তাহলে কি করতে হবে, ছাদের ট্যাঙ্কটাকে যেরকম জল দিয়ে ফিল করে রাখতে হচ্ছে, সেরকম আমাকে হায়ার এনার্জি লেভেল বা এক্সাইটেড লেভেলে অ্যাটমের নাম্বার সবসময় লোয়ার লেভেলের থেকে বেশি রাখতে হবে। ব্যাপারটা ক্লিয়ার হলো? এই ব্যাপারটা ক্লিয়ার হলো যেটা আমি বললাম পাম্পিংটা? হ্যাঁ স্যার। তাহলে পরে আমরা পাম্পিং কাকে বলছি, তাহলে পাম্পিং যেটা আমি বললাম সেটা হচ্ছে এই ব্যাপারটা। আমি যেটা লিখে দিচ্ছি এই জায়গাটা চট করে স্ক্রিনশট নিয়ে নেয়। স্ক্রিনশট নেওয়া হয়েছে? হ্যাঁ। আচ্ছা, এবারে এখানে পাম্পিংটা কীরকম হচ্ছে, পাম্পিংটা হচ্ছে ফোটন দিয়ে পাম্পিং। ফোটন দিয়ে অ্যাটমকে পাম্প করে লোয়ার এনার্জি লেভেল থেকে আপার এনার্জি লেভেলে তোলা হচ্ছে। সেই কারণের জন্য এর নাম হচ্ছে অপটিক্যাল পাম্পিং। অপটিক্যাল পাম্পিং মানে হচ্ছে ফোটন দিয়ে অ্যাটমকে এক্সাইট করা, যাতে করে অ্যাটমটা লোয়ার এনার্জি লেভেল থেকে আপার এনার্জি লেভেলে বা এক্সাইটেড এনার্জি লেভেলে জাম্প করে। তাহলে আমি কি বলবো, অপটিক্যাল পাম্পিং ইজ দ্য ইউজ অফ ফোটনস টু এক্সাইট দ্য অ্যাটমস excite the atoms which are present in the lower energy state। এটা ফোটন দিয়ে করা হচ্ছে বলে এই পাম্পিংটার নাম হচ্ছে অপটিক্যাল পাম্পিং। ব্যাপারটা ক্লিয়ার হলো? অপটিক্যাল পাম্পিং ব্যাপারটা বুঝতে পেরেছিস তো অপটিক্যাল পাম্পিংটা? আচ্ছা, এইবার একটা কথা, এই জিনিসটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করে, মেটাস্টেবল স্টেট কাকে বলে? হোয়াট ইজ এ মেটাস্টেবল স্টেট? আমরা কি বলেছিলাম যে একটা অ্যাটম এক্সাইটেড লেভেলে 10⁹ সেকেন্ডের বেশি থাকতে পারে না। 10⁹ সেকেন্ডের মধ্যেই ও নিজে থেকেই আবার লোয়ার এনার্জি লেভেলে ফিরে আসে। এবারে আমাকে যদি কন্টিনিউয়াসলি লেজার লাইট পেতে হয়, তাহলে পরে আমাকে মাথায় কি মনে রাখতে হবে, আপার লেভেলে অ্যাটমের সংখ্যা লোয়ার এনার্জি লেভেলের অ্যাটমের সংখ্যার থেকে যেন সবসময় বেশি থাকে। কিন্তু যদি 10⁻⁹ সেকেন্ডের মধ্যে অ্যাটমগুলো এক্সাইটেড স্টেট থেকে বা এক্সাইটেড এনার্জি লেভেল থেকে লোয়ার এনার্জি লেভেলে ফিরে আসে, তাহলে তো এই পপুলেশন ইনভার্সানটা মেনটেন করা আমাদের ক্ষেত্রে খুব ডিফিকাল্ট হয়ে যায়। তাহলে পরে আমাকে
এমন একটা কিছু ঘটনা ঘটাতে হবে যাতে করে অ্যাটমগুলো 10⁻⁹ সেকেন্ডের থেকে বেশি সময় যেন একটা এক্সাইটেড লেভেলে থাকে। তার মানে আমাকে এমন একটা এক্সাইটেড লেভেল বা এক্সাইটেড স্টেট বের করতে হবে যেখানে অ্যাটম বেশি সময় ধরে থাকতে পারে। তার মানে যে স্টেটের লাইফ টাইম হচ্ছে নর্মালের থেকে বেশি। এই রকম কেসে কি হয়, এক্সাইটেড অ্যাটমগুলো যেটা লোয়ার লেভেল থেকে ওই লেভেলে গেছে তারা সাথে সাথে ওই পার্টিকুলার ওই ডিফারেন্ট টাইপের লেভেল থেকে বা স্পেশাল টাইপের এক্সাইটেড লেভেল থেকে 10⁻⁹ সেকেন্ডের মধ্যে ফিরে আসে না, বেশ কিছুটা টাইম ওই লেভেলে থেকে যায়। এই যে নতুন ধরনের এনার্জি স্টেট যার লাইফ টাইম নর্মাল এক্সাইটেড এনার্জি স্টেটের থেকে খানিকটা বেশি, সেই লেভেলগুলো বা সেই স্টেটের নাম হচ্ছে মেটাস্টেবল স্টেট। এই মেটাস্টেবল স্টেটে অ্যাটম নর্মাল এক্সাইটেড স্টেটের থেকে 10⁻³ থেকে 10⁻⁶ টাইমস বেশি সময় ধরে থাকতে পারে। তাহলে ব্যাপারটা কি হলো? ব্যাপারটা হচ্ছে আমি যে কোনো এক্সাইটেড এনার্জি লেভেলে অ্যাটমকে পাঠাবো না, আমি সেই এনার্জি লেভেলগুলোকে নেব যে লেভেলে অ্যাটমগুলো নর্মাল 10⁻⁹ সেকেন্ড টাইমের থেকে অনেক বেশি টাইম ধরে থাকতে পারে। তাহলে যে কোনো এক্সাইটেড এনার্জি লেভেল না নিয়ে আমি সেই ধরনের এক্সাইটেড এনার্জি লেভেলগুলোকে চুজ করব যাদের লাইফ টাইম নর্মাল এনার্জি লেভেলের থেকে অনেক বেশি। সেই টাইপ অফ এনার্জি লেভেল বা সেই টাইপ অফ এক্সাইটেড এনার্জি লেভেলকে আমরা বলি মেটাস্টেবল স্টেট। এই মেটাস্টেবল স্টেটে অ্যাটমগুলো পৌঁছালে অ্যাটমগুলো একটা অ্যাপ্রিসিয়েবল টাইম অবধি ওই মেটাস্টেবল স্টেটে থাকে এবং দেখা গেছে যে নর্মাল স্টেটে 10⁻⁹ সেকেন্ডের বেশি থাকতে পারছে না নর্মাল এক্সাইটেড স্টেটে। মেটাস্টেবল স্টেটে ওই একই অ্যাটম দেখা যাচ্ছে 10⁻⁻⁶ থেকে 10⁻⁻³ সেকেন্ড অবধি থাকে। এবার যদি আমি 10⁻⁻⁹ এর সঙ্গে 10⁻⁻⁶ কে কম্পেয়ার করি, তাহলে 10⁻⁻⁹ এর থেকে 10⁻⁻⁶ 1000 টাইমস বড়, আর 10⁻⁻⁹ এর থেকে 10⁻⁻³ 10⁻⁶ টাইমস বড়। তার মানে 10⁻³ বা 1000 থেকে 10⁻⁶ টাইমস বেশি সময় ধরে ওই মেটাস্টেবল স্টেটে অ্যাটমগুলো থাকে। এই বেশি সময় ধরে থাকার জন্য ওই মেটাস্টেবল স্টেটে কন্টিনিউয়াসলি নিচের থেকে অ্যাটমগুলো পাম্প হয় বলে ওই মেটাস্টেবল স্টেটে নাম্বার অফ অ্যাটমস লোয়ার এনার্জি লেভেলের নাম্বার অফ অ্যাটমসের থেকে অনেক বেশি হয়ে যায়। তাতে করে ওই এক্সাইটেড লেভেলে বা ওই মেটাস্টেবল স্টেটে নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট ভলিউম লোয়ার এনার্জি লেভেলের নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট ভলিউমের থেকে বেশি হয়ে যাওয়ার জন্য পপুলেশনটা ইনভার্টেড হয়ে যায় এবং যার জন্য আমরা কন্টিনিউয়াসলি লেজার অপারেশনটা পেতে পারি। ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা বল? সবার কাছে ক্লিয়ার হলো আমি যে ব্যাপারটা বললাম মেটাস্টেবল স্টেট? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে যেটা আমি বললাম সেটা আমি এবার স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এটা এই জায়গাটা স্ক্রিনশট নিয়ে নেয় সবাই। আমি একটু জুম আউট করি, তাহলে স্ক্রিনশটটা নিতে সুবিধা হবে। এই মেটাস্টেবল স্টেটের এটা স্ক্রিনশটটা নিয়ে নে সবাই।
হয়ে গেছে স্যার। তাহলে আমাদের কাছে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? আমাদের কাছে ব্যাপারটা দাঁড়ালো হচ্ছে আমাকে লোয়ার এনার্জি লেভেল থেকে আপার এনার্জি লেভেলে অ্যাটমকে পাঠাতে হবে। লোয়ার এনার্জি লেভেল থেকে আপার এনার্জি লেভেলে অ্যাটমকে পাঠিয়ে বাইরে থেকে ফোটন দিয়ে অ্যাটমকে স্টিমুলেট করতে হবে। এই অ্যাটমকে স্টিমুলেট করার জন্য আমরা পাবো হচ্ছে কি কন্ডিশন? অ্যাটমটা এক্সাইটেড লেভেল থেকে আবার গ্রাউন্ড লেভেল বা লোয়ার এনার্জি লেভেলে ফিরে আসবে, এবং আসার সময় ওকে যেহেতু আমি বাধ্য করব আপার এনার্জি লেভেল থেকে লোয়ার এনার্জি লেভেলে ফিরে আসতে, তার জন্য আমি দেখব যে ও আলটিমেটলি আমার যে ফোটনটা দিয়ে ওকে আমি স্টিমুলেট করছি সেই ফোটনটার সাথে সাথে আর একটা এক্সট্রা ফোটন বাইরে বেরিয়ে আসবে, এবং সেই এমিশনটাকে আমরা বলেছিলাম হচ্ছে স্টিমুলেটেড এমিশন। এবং এই স্টিমুলেটেড এমিশনে আমরা কি দেখলাম? একটা ফোটন থেকে দুটো ফোটন পাওয়া যায়, তার মানে ফোটনটা মাল্টিপ্লাইড হয়। এবার আমাকে কন্টিনিউয়াসলি লেজার পেতে হবে। তাহলে কন্টিনিউয়াসলি লেজার বিম পেতে গেলে আমায় কি করতে হবে? নর্মাল কন্ডিশনটাকে উল্টে দিতে হবে, ইনভার্ট করতে হবে। নর্মাল কন্ডিশন মানে কি? যেখানে লোয়ার এনার্জি লেভেলে নাম্বার অফ অ্যাটমস এক্সাইটেড এনার্জি লেভেলের থেকে অনেক বেশি হয়, আমাকে পুরো ঘটনাটাকে ইনভার্ট করাতে হবে। তার মানে আমাকে এমন একটা প্রসেস নিতে হবে যে প্রসেসে হায়ার এনার্জি লেভেল বা এক্সাইটেড এনার্জি স্টেটে নাম্বার অফ অ্যাটমস লোয়ার এনার্জি লেভেলের থেকে বেড়ে যায়। তার জন্য আমায় কি করতে হবে? পাম্প করতে হবে। কিভাবে পাম্প করব? ইনসিডেন্ট ফোটন দিয়ে অ্যাটমগুলোকে এক্সাইট করে আমরা লোয়ার এনার্জি লেভেল থেকে আপার এনার্জি লেভেল বা এক্সাইটেড এনার্জি স্টেটে পাম্প করতে থাকব, যার নাম আমি বলেছি অপটিক্যাল পাম্পিং। এবারে প্রবলেম হচ্ছে একটা কি সমস্যা? এক্সাইটেড এনার্জি স্টেটে অ্যাটম 10⁻⁹ সেকেন্ডের বেশি থাকতে পারে না। তাহলে 10⁻⁹ সেকেন্ড বা ন্যানো সেকেন্ডের মধ্যে ও যদি আবার লোয়ার লেভেলে ফিরে আসে, তাহলে আমি যেটা করতে চাইছি এক্সাইটেড এনার্জি লেভেলে অ্যাটমের সংখ্যা বাড়াতে লোয়ার এনার্জি লেভেলের থেকে, সেটা আমি করতে পারবো না। তার জন্য আমাকে যে কোনো এক্সাইটেড এনার্জি স্টেট নেওয়া যাবে না, নিতে পারবো না। আমাকে চুজ করতে হবে এমন এক্সাইটেড এনার্জি স্টেট যে এনার্জি স্টেটে 10⁻⁹ সেকেন্ডের থেকে অনেক বেশি সময় ধরে অ্যাটমগুলো থাকতে পারে। তার মানে এমন কিছু এক্সাইটেড এনার্জি স্টেট যাদের লাইফ টাইম নর্মাল এক্সাইটেড এনার্জি স্টেটের থেকে অনেক বেশি, সেই স্টেটগুলোকে আমি বললাম হচ্ছে মেটাস্টেবল স্টেট। তাহলে মেটাস্টেবল স্টেটে আমি যদি অ্যাটমগুলোকে লোয়ার এনার্জি লেভেল থেকে পাঠিয়ে দিই, তাহলে ওরা অনেক বেশি সময় ধরে ওই লেভেলে বসে থাকবে। সেই টাইমটা কত? নর্মাল এক্সাইটেড এনার্জি লেভেলের থেকে 10⁻³ থেকে শুরু করে 10⁶ টাইমস বেশি। তাতে করে কি হবে? মেটাস্টেবল স্টেটে কন্টিনিউয়াসলি অ্যাটম জড়ো হতে থাকবে, অ্যাকুমুলেটেড হতে থাকবে। তাহলে মেটাস্টেবল স্টেটে নাম্বার অফ অ্যাটমস গ্রাউন্ড স্টেট বা লোয়ার এনার্জি লেভেলের থেকে বেশি হবে, পপুলেশন ইনভার্সন হবে, এবং আলটিমেটলি কন্টিনিউয়াস লেজার পাওয়ার কন্ডিশনের দিকে আমরা চলে যাব। ব্যাপারটা ক্লিয়ার তো সবার কাছে? সবার কাছে ক্লিয়ার হয়েছে? ইয়েস স্যার। আচ্ছা, আমি আজকে ক্লাসটা এই অবধি শেষ করছি। আগামীকাল আমরা এই যে আমরা অপটিক্যাল পাম্পিংটা পড়লাম, এই অপটিক্যাল পাম্পিংয়ের দুটো মেকানিজম পড়ব। একটা হবে 3টে লেভেল দিয়ে, একটা হবে 4টে লেভেল দিয়ে। তারপর আমরা হিলিয়াম নিয়ন লেজারের একটা জাস্ট হিলিয়াম নিয়ন লেজারটা কিভাবে কাজ করে এবং তার এনার্জি লেভেল ডায়াগ্রামটা দেখব। এটা করলে আমাদের লেজার পার্টটা কমপ্লিট করে আমরা কালকে সেমিকন্ডাক্টর ফিজিক্সটা
দেখব, যেখানে আমরা জার্মেনিয়াম, সিলিকন, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর এই পার্টগুলো ডিসকাস করব। ঠিক আছে? হ্যাঁ স্যার। কালকে ফিজিক্স এক্সাম কবে স্যার? এ কি, ও আচ্ছা, রুটিন এখনো পোস্টেড হয়নি তাই তো? হ্যাঁ, রুটিনটা পাইনি স্যার। রুটিনটা আজকে পোস্ট হয়ে যাবে। 30 তারিখ থেকে 5 তারিখ অবধি এক্সাম জানি। 30 তারিখ থেকে 5 তারিখ অবধি এক্সাম। 30 তারিখে হ্যাঁ। তোমাদের পরীক্ষা আছে, খুব সম্ভবত হচ্ছে আইটির পরীক্ষা। ও, রুটিনটা পাইনি স্যার। রুটিনটা আজকে পোস্ট হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। রুটিনটা আজকে পোস্ট হয়ে যাবে, সুতরাং চিন্তার কিচ্ছু নেই। ওর মধ্যে টাইমটা কিন্তু সবাই খুব ভালো করে দেখে নেবে, আচ্ছা স্যার। কারণ টাইমের যেন গন্ডগোল না হয়। অনেক সময় কিন্তু এরকম হয়েছে, স্টুডেন্ট টাইম মানে জানে পরীক্ষা আছে, কিন্তু টাইম ভুল করে অন্য টাইমে চলে এসছে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। আমি আজকে পোস্ট করে দেব। ঠিক আছে। কালকে কালকে কিন্তু ক্লাসে সবাই জয়েন করবে, কারণ কালকে কিন্তু আমাদের লেজার কিন্তু 80% হয়ে গেছে, আর 20% বাকি আছে। আচ্ছা স্যার। ওকে, ঠিক আছে, চলো তাহলে আজকে আমি ক্লাসটা এখানে শেষ করছি। কালকে আবার সবার হ্যাঁ, সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ স্যার। ওকে।